তাই বিশেষ করে আজকের একটি ঘটনা আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের সবার প্রিয় ইশরাক হোসেনকে মেয়র পদে নির্বাচিত করা হয়েছে, বা আদালত বলেছে যে উনি মেয়র হতে পারেন এবং তিনি হয়তো মেয়র হয়েও যাবেন, হয়ে গেছেন এতক্ষণে। মানে সেই ব্যাপারটা কি আসলে আপনারা খুব ভালো একটা নজির স্থাপন করলেন। সেই হিসাবে আগামীকাল যদি আমরা দেখি যে 2018 সালে বিএনপি 300 জন নির্বাচন অংশগ্রহণ করেছিল, সেটি একটি রাতের ভোটে নির্বাচন হয়েছিল। যারা যারা এখানে সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, তারাই আসলে এমপি হবে। বিএনপি আসলে 300 জন এমপিও পেয়ে গেল, 290 জন, এবং ক্ষমতায় বসে গেল। এরকমটাও আসলে হইতে পারবে কিনা, আপনারা ওরকমই চান কিনা? এবং আপনারা যখন নির্বাচনের কথা বলেন, তখন আপনাদের একটাই চাওয়া থাকে কিনা কোনো মতে গণভবনে তো আর এখন আপনারা থাকবেন না, গণভবন কিরকম জানি হয়ে গেছে, অন্য মানে প্রধানমন্ত্রী ভবনে গিয়ে আপনি বসবেন, তখন আপনি দেশে আসবেন এবং তখন আপনি অন্য কথাগুলি বিবেচনা করবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে কথাগুলো বলছিলেন মনে হচ্ছে যেন বিএনপি চাইলেই আপনার মেয়র হওয়া যাবে, বা এটা বিষয়টা এরকম না। ইশরাক, আমি আজকে পত্রিকা নিউজটা যেটা দেখলাম সেটা হচ্ছে ইশরাক তার নির্বাচনের আপনার ব্যর্থ হয়েছে এই মর্মে তিনি আদালতে ইয়ে করেছিলেন, মামলা করেছিলেন। তো সেই মামলারই আপনার একটা মানে আউটকাম হলো আপনার আজকের এই মানে কোর্টের রায়। এখন এটা তো কোর্টের বিষয়, এটা তো আসলে দলের বিষয় না। দল তো এমন এমন কোনো ডেমনস্ট্রেশন করেনি যে আমাদের যারা মানে নির্বাচনে অংশ নিয়েছিল তাদেরকে বিজয় ঘোষণা করতে হবে। এটা তো ইলেকশন কমিশন বিজয় ঘোষণা করেনি, ইট ইজ দ্য কোর্ট। কোর্ট আপনার মানে সেই মামলাটির আপনার রায় দিয়েছে। চট্টগ্রামে রায় দিয়েছে এখন মানে সেটা কোর্টই দিয়েছে, তাই না? এখন আপনি এই কোর্টের রায়ের বিবেচনা বোধ অথবা এটাকে আপনি যে ব্যাখ্যা আপনি দিতে পারেন সেটা আলাদা কথা। আমি যে ব্যাখ্যা দিতে পারি সেই ব্যাখ্যা হচ্ছে বিএনপি অলরেডি ইন পাওয়ার, এবং বিএনপির বাইরে এখন কিছু নাই বাংলাদেশে। ইলেকশন হলে বিএনপি 290 সিট নিয়ে আওয়ামী লীগ যেভাবে দেশ শাসন করছে এইভাবেই দেশ শাসন করবে। না, বিএনপি ইলেকশন হলে বিএনপি পাওয়ারে যদি আল্লাহর হুকুম থাকে, আমি সবসময় একজন বিশ্বাসী মুসলমান হিসেবে আমি মনে করি যে আল্লাহর হুকুম যদি থাকে, তাই না, মানে মানে রাজ্য ক্ষমতা এগুলো সবই তো আল্লাহর হুকুমের বাইরে কিছু হয় না, এটা আমি গভীরভাবে বিশ্বাস করি। এবং আল্লাহর হুকুম যদি থাকে, আল্লাহ যদি চান, নিশ্চয়ই আপনার জনগণ ভোট দিলে বিএনপি নির্বাচিত হবে, ক্ষমতায় মানে দায়িত্ব রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু আপনার 290 280 এত ব্রুট মেজরিটির বিএনপি ক্ষমতা যেতে চায় না, নিঃসন্দেহে না। আপনাকে আরেকটা কথা আমি বলি, বাংলাদেশে মানে আপনার একটা ক্রেডিবল আপনার মানে ডেমোক্রেটিক প্র্যাকটিস থাকুক, একটা জবাবদিহিতা থাকুক। আমরা কোন সংস্কারটা চাই? বিএনপি কিন্তু বারবার একটা কথা বলছে যে আমরা ভোটের জন্য একটা সরকারকে জবাবদিহি করার জন্য, রাষ্ট্রের নিরাপত্তা সংহত করার জন্য যেই সব আপনার সংস্কারগুলো এসেনশিয়াল, সেই সংস্কারগুলো নিয়ে আমরা আগাই। যে সংস্কারগুলো আপনার পরবর্তীতে গভর্নমেন্ট হিসেবে আপনি করতে পারবেন। এখন আপনার কথার কথা, আপনি ক্লাসে পাঠ্য বই আপনি বাংলা ভাষায় মানে করবেন না সব ইংরেজি ভাষায় পড়াবেন, এটা তো এখন সংস্কারের মুখ্য বিষয় না। আপনার এই যে বারবার ফ্যাসিস্ট সরকার কেন আছে? বিকজ ডিউ টু ইলেকশন। এরা ইলেকশন তোয়াক্কা করেনি। ইলেকশন কথাটা শুনলে তাদের গায়ে আগুন জ্বলবে যারা জীবনে ইলেক্টেড হইতে পারবে না, নির্বাচনের মধ্যে ক্ষমতা যাওয়ার কোনো সুযোগ নাই। রিসেন্টলি আপনি আরেকটা দেখবেন কথা বলছেন, যেটা আমার পার্টিটা ভিন্ন মত পোষণ করেছে, সেটা হচ্ছে সংখ্যানুপাতে মানে আপনার মানে ইয়ে চাই, কি বলে মানে নির্বাচন। রিপন ভাই একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন করি। ধরেন আজকে থেকে 1 বছর পরে নির্বাচন হলো, তো 1 বছর পরে নির্বাচন হলে আপনারা কি এনসিপি রে ভয় পান? এনসিপি একটু এখন কিছু আসন পাইলে ওই সময় আরেকটু বেশি আসন পাবে, এরকম মনে করেন? না না, আমি আদৌ তা মনে করি, আমি ব্যক্তিগতভাবে আমি আদৌ তা মনে করি এবং আমার দলও তা মনে করে। তাহলে আর আপনারা ইলেকশনটা তাড়াতাড়ি করার প্রেসারটা কেন দিচ্ছেন? ইলেকশনটা তাড়াতাড়ি করার প্রেশার দিচ্ছ যে কথাটা বলে, এটা তো একটা নির্বাচনের সূত্র। গণঅভ্যুত্থান আপনি আশরাফ কায়সার বলেছেন, আপনি বলেছেন একটা দীর্ঘ, আমরা বলবো কিন্তু বিএনপি দেখেন স্টেক হোল্ডার, বিএনপি কেন বলবে? বিএনপি ওয়েট করবে যখন ইলেকশন হবে, তখন ইলেকশন হবে। আমরা বলবো ইলেকশন না না, অনির্বাচিত সরকার যতদিন ক্ষমতা থাকবে ততদিন এখানে ষড়যন্ত্র থাকতে পারে। এই যে গত 3-4 দিন বাংলাদেশে যে গুজবের ফ্যাক্টরিতে পরিণত হয়েছিল এই জরুরি অবস্থা। রিপন ভাই আপনি আমার থেকে অনেক ভালো জানেন, আপনি গুজবের ফ্যাক্টরির কথা বলতেছেন। আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি শাহাদাত সাহেব চট্টগ্রামে মেয়র হয়েছে, ইশরাক সাহেব ঢাকায় মেয়র হয়েছে, অ্যাটর্নি জেনারেল আপনাদের লোক, আইন আদালতে গিয়ে তারেক সাহেবের সব মামলা তুলে নেওয়া হয়েছে বা খালাস হয়ে গেছে, বেগম জিয়ার মামলা পরের দিন খালাস হয়ে গেছে। সেক্রেটারি যারাই প্রশ্ন করি, আমি তো কিছুদিন সরকারি চাকরি করছি জানি, যারাই প্রশ্ন করি সে নিজের প্রথমে বলে না যে ভাই তোমার সাথে বিএনপির কোন লিডারের কথা হলে তুমি কিন্তু বললো আমি কিন্তু বিএনপির লোক। এই সিস্টেমটা তো ভাঙতে হবে। কেন তাকে বলতে সে বিএনপির লোক? আমি তো বারবার আমি তো রাজনীতি করি, আমি যখন আমার এলাকায় যাই, আই মেট মাই এসপি ডিসি বা আপনার ইউনো, তাদেরকে মিট করছি। আমি একটা কথা বলতাম যে প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে আপনি কখনই বিএনপির লোক আপনার পরিচয় দেওয়ার দরকার নেই। যেমন আপনি আওয়ামী লীগের লোক পরিচয় যদি দিয়ে থাকেন, সেটাকে যেমন আমরা মানে অন্যায্য মনে করছি, সমালোচনা করছি, একইভাবে আপনি কখনো বিএনপির লোক হিসেবে পরিচয় দেবেন, সেটাকেও কিন্তু আমরা সমালোচনা করবো, নিন্দা করবো, এবং আমরা এটাকে মোটেই প্রশ্রয় দেবো না। আপনার প্রজাতন্ত্রের মানে কর্মকর্তা থাকুন, তাতে বরং আপনি রেসপেক্ট পাবেন। আপনার পোশাকের মর্যাদা, আমি পুলিশ অফিসারকে বলেছি আপনার পোশাকটাকে তো আমরা শ্রদ্ধা করতে চাই, আপনাকে কোনো বিশেষ অনুগত। রিপন ভাই আপনারা যখন এখন আপনাদের মানে ঢাকার বাইরে যান, তখন পুলিশের কর্তার বা প্রশাসনিক কর্তার ব্যবহার আপনাদের প্রতি অনেক পাল্টাইছে না? আমার যেহেতু আগে প্রশাসনের কর্মকর্তাদের সাথে আমার মিট করার কোনো সুযোগ ছিল না, কারণ তারা আপনাকে খুঁজতো রাষ্ট্রীয় অতিথি সালায় নেওয়ার জন্য। তবে বর্তমানে আমি আমার নিজ জেলার কথা বলতে পারি। নিজের স্বাভাবিক আমার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেন, হ্যাঁ, আমি নানা কারণে যখন আমি বলি তাদেরকে স্ট্রেট কাট বলি যে আমাদের দলের তরফ থেকে, এবং এটাও বলেছে যে আমার দলের কোনো কর্মী যদি দলের পরিচয় দিয়ে কোনো লোক যদি আমার দলের পরিচয় দিয়ে যদি কোনো অন্যায়
রিপন ভাই সংযোগটি বোধহয় একটু আমরা শুনতে পাচ্ছি না রিপন ভাইকে। রিপন ভাইকে নিশ্চয়ই আমরা শুনবো, তবে আমরা একটু প্রশ্নটি করে রাখি, রিপন ভাই যদি শুনে সেটি হচ্ছে যে আমরা আচ্ছা রিপন ভাই আসলে আমরা প্রশ্নটি করবো। আমরা আশা ভাইয়ের কাছ থেকে রিপন ভাই শুনতে পাচ্ছেন? রিপন ভাই আমরা একটু রিপন ভাই আমরা একটু আটকে গেছিলাম। আমি আপনাকে শুধু দুইটা কথা বলি, আপনি 1 মিনিট একটা মন্তব্য করেন, কারণ আমি জানি যে এই প্রশ্ন আসলে আপনাকে উদ্দেশ্য করে নয়, এই প্রশ্ন আপনার দলকে উদ্দেশ্য করে। অনেক সময় দল ইয়ার চেয়ে বড় থাকে। সেই প্রশ্নটি হচ্ছে গত 5 আগস্টের পর থেকে প্রতিদিনই আপনি বলছেন যে কাউকে আপনি কোনো নির্দেশনা দেন নাই, অথচ আপনি দেখেন প্রতিদিনই বিভিন্ন এলাকায় দখলবাজি, চাঁদাবাজি, দিবস উদযাপন, দলীয় মনোনয়ন দাবি, নানা কিছু কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাতের এবং আধিপত্য বিস্তারের খবর আসছে। 10 জনের বেশি মানুষ নিহত হয়েছে, আহত হয়েছেন শত শত মানুষ। গতকাল মিরসরাইয়ে একজন মারা গেছেন। বিএনপির তৃণমূল কি নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে? বহিষ্কার, সদস্যপদ স্থগিত, সতর্কতা, নানা কিছুর পরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থামছে না কেন? আরিফুল ভাই আমি আপনাকে সত্যি করে বলি, আমার আই হ্যাভ নাথিং এগেইনস্ট বিএনপি, নাথিং এগেইনস্ট এনসিপি, কিন্তু আমি কিন্তু রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজির কথা শুনতেছি এগুলি বিএনপি করতেছে। অল্প কিছু জায়গায় জামাত করতেছে, অল্প কিছু জায়গায় এনসিপি করতেছে। ট্রাস্ট মি, আমি একটু বাড়াই করতেছি না। আচ্ছা যাও, এটা আপনি ইনফর্মে থাকতে পারে, এবং আমরা আমাদের কানে যে অভিযোগগুলো এসেছে আমি আপনাকে ক্যাটেগরিক্যালি বলি, আমরা কিন্তু স্টার্ন মেজার তাদের বিরুদ্ধে দল থেকে বের করে দিয়েছি। আরেকটা কথা আপনাকে বলি, আপনি নিজে জানেন সারা পৃথিবীতে যখন কোনো বিপ্লব হয়, অভ্যুত্থান, সরকারের পরিবর্তন ঘটে, তখন কিন্তু দেখবেন আপনার পোস্ট রেগুলেশন, পোস্ট আপনার মাস্টার্স পিরিয়ডে কিন্তু একটা ব্যাপক ধরনের অ্যানার্কি থাকে। সেই তুলনায় কিন্তু বাংলাদেশ কম্পারেটিভলি অনেক অনেক বেশি ভালো অবস্থায় আছে। এটা গেল একদিক। দ্বিতীয়ত আপনি যে কথা, দ্বিতীয়ত আপনি আমাকে একটু সময় দেবেন। দ্বিতীয়ত আপনি একটা কথা বলেছেন, এই যে বিএনপি একেবারে ক্ষমতার দ্বার প্রান্তে, ক্ষমতায় এসে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো বললেন, এটা গ্রামের নানা জায়গায় মানুষের মধ্যে, কর্মীদের মধ্যে, নেতাদের মধ্যে এই ধরনের ফিলিংস থাকতে পারে। ফলে অনেকেই মনে করছে যে আমার দল তো ক্ষমতা আসছে, সুতরাং আমি এখন যদি মানে দলের কোনো জায়গাতে বিচ্যুত হয়ে যায়, পথ থেকে হারিয়ে যাই, তাদের মধ্যে একটা ক্ষোভ যে কিছু কিছু জায়গায় যে আপনার বিভেদ বিরোধ হয়েছে, সেটা কিন্তু মানে অস্বীকার করবেন হয়েছে। বাট এটাকে মাথায় রেখে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের 8টি অঞ্চলকে বিভক্ত করে মানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন। একেবারেই তৃণমূল পর্যায়ের দলটাকে থ্রো ইলেকশন, মানে আমরা যেটা চেয়েছি যে ভোটের আগে কোনো দলের মধ্যে বিভাজন, নেতৃত্বের মধ্যে ঝামেলা, এগুলো যাতে না থাকে, আমরা একেবারে গ্রাসরুট লেভেলে কাউন্সিল করে আমরা নেতৃত্ব নির্বাচন করছি, একেবারে ভোটের মধ্য থেকে। আমরা কাউকে চাপিয়েও দিচ্ছি না। এটা আমি তো নিজে মানে আপনার ফরিদপুর, গ্রেটার ফরিদপুর একটা জায়গা আছে মানে